দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেবো আজকে শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আপনারা শিরোনামে যেমনটা দেখছিলেন, জাতিসংঘের যে প্রতিবেদন সেটা আবারও উপস্থাপন করা হয়েছে একটি কমিটিতে এবং সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হচ্ছে এবং সেখানে বাংলাদেশের তরফ থেকেও তথ্য প্রমাণ উপস্থাপন করা হচ্ছে। সেখান থেকে আজকের আলোচনা শুরু করতে চাই। এ নিয়ে কথা বলতে তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব রহিন হোসেন প্রিন্স, তিনি সাধারণ সম্পাদক সিপিবি। আছেন শেখ হাফিজুর রহমান কার্জন, তিনি অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এবং আছেন অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, তিনি রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই জাতিসংঘের এই প্রতিবেদন নিয়ে একটি প্রতিবেদন দেখে আমরা আলোচনায় আসবো। কি হয়েছিল বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে, সেই প্রতিবেদন প্রকাশের পর এবার বিশ্ববাসীর কাছেও তুলে ধরলেন ফলকার তার্ক। জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই অধিবেশনের সূচনা বক্তব্যে তার্ক বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বিগত সরকারও পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার ক্রমাগত নৃশংস পদক্ষেপ নিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করে। Of course, accountability is absolutely key, and we have seen it in so many other situations. Efforts have indeed begun. We also have reasonable grounds to believe that certain crimes against humanity were committed, directed against protesters and their supporters. অনুষ্ঠানে কথা বলেন অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহমুদুর রহমান সিংহ ও মাইন্ডটেকের সমন্বয়ক সঞ্জিত ইসলাম। অভ্যুত্থানে কতটা নিষ্ঠুর আচরণ করেছিল হাসিনা সরকার তারা জানান সেসব দিনের অভিজ্ঞতার কথা। My younger brother, Mir Mahfuzur Rahman Mugdho, was shot in the forehead during the uprising. He was unarmed and harmless. I'm Sanjida. My brother's name is Shajdul Islam Shumon. We still not know whether my brother is alive or not. বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই আগস্টের অপরাধীদের বিচার নিশ্চিতে বাংলাদেশের আইন সংশোধন ও আন্তর্জাতিকরণ করা হয়েছে। Ladies and gentlemen, I wish to reaffirm the commitment of interim government for an impartial and credible investigation into the July-August massacre in Bangladesh and due judicial process for redress. To that extent, the International Crime Tribunal Act 1973 has already been amended to ensure fair trial and transparent judicial process. অধিবেশনের শেষে আবারও কথা বলেন ফখরুল তার্ক। আশা প্রকাশ করেন, অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ায় এখন বড় সুযোগ বাংলাদেশের। It's a huge chance for the country at this pivotal time to deal with its past, to overcome its past, to reach a moment of healing and truth-telling, and that includes each and everyone within the society of Bangladesh. অধিবেশনে একাধিক দেশ ও সংস্থা বাংলাদেশের চলমান প্রক্রিয়াকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। শুরুতেই অধ্যাপক কার্জন আপনার কাছে আসতে চাই। যে প্রমাণগুলো এই রিপোর্টে উঠে আনা হয়েছে এবং আজকে আবার করে সেটা উপস্থাপিত হলো, এই ব্যাপারে আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে শেখ হাসিনার বিচারের জন্য, বিশেষত তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য বা সাজার মুখোমুখি করার জন্য কি কি করার আছে? আপনার প্রশ্নটা আরেকবার করেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এবং সাজার মুখোমুখি করার জন্য এই যে প্রতিবেদন, সেটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং আর কি কি আসলে বাংলাদেশের করার রয়েছে? এই প্রতিবেদন মানে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং যেটা দিয়েছে, এখন আমার কাছে যেটা মনে হয় যে এই প্রতিবেদনের মানে অনেকগুলো দিক আছে, অনেকগুলো দিক একটু বেশি আলোচিত হয়েছে, আবার কিছু কিছু দিক একদম আলোচিত হয়নি। যেমন একটা হচ্ছে যে জাতিসংঘের যে প্রতিবেদনটা দিয়েছে, এই প্রতিবেদনটাতে বাংলাদেশে যে মানবাধিকার কিভাবে লঙ্ঘিত হয়েছে, সরকারের তরফ থেকে তার পুলিশ, বিডিআর তো না, বিজিবি, র্যাব, মানে তাদের তরফ থেকে যে শক্তিটা প্রয়োগ করা হয়েছে সেটা এতটাই বেশি এবং এতটাই আননেসেসারি এবং এত মানুষের প্রাণহানি হয়েছে, এটা খুবই মর্মান্তিক।
এখন বিষয়টা হচ্ছে যে আপনি মানে এই ধরনের একটা রিপোর্ট জাতিসংঘ থেকে যখন আসে তখন এমনিতে আমরা আমাদের দেশে সব কিছুর একটা ক্রেডিবিলিটির একটা সমস্যা থাকে, কিন্তু জাতিসংঘ যখন সেটা দিচ্ছে সেটা যে দল তার জন্য এটা একটা বড় মানে তাকে স্টিগম্যাটাইজ করা কিংবা পরবর্তীতে তার রাজনীতিতে আসা, এটা একটা বড় প্রতিবন্ধকতা তৈরি করবে এবং কিভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেইটাও একটা 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 দলিল হয়ে থাকবে। কিন্তু একটা জায়গাতে আলোচনা যথেষ্ট হয়নি যে এই ধরনের একটা প্রতিবেদন প্রদান করা এক জিনিস, আর বিচারের মধ্য দিয়ে ওই যে যে অপরাধগুলোর কথা এসছে সেগুলোকে বিচারের মধ্য দিয়ে প্রমাণ করাটা ভিন্ন জিনিস। কারণ আপনি নিজেও একজন লয়ার, আপনি জানেন যে ক্রিমিনাল প্রসিকিউশনে মানে যে কোনো অভিযোগ সেটাকে সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হয় এবং সেই জায়গাটা এবং জাতিসংঘ তাদের তরফ থেকেও বলা হয়েছে যে আমরা যে প্রতিবেদনটা দিয়েছি এটা আপনি ধরেন যে এটা কি হয়েছে তার একটা দালিলিক প্রমাণ, কিন্তু আপনি যদি এটাকে সুষ্ঠু বিচার করতে চান তাহলে এটা পর্যাপ্ত না। সুষ্ঠু বিচারের যে মান, একদম তদন্ত করতে হবে, চার্জশিট দিতে হবে, চার্জ ফ্রেম করতে হবে, তারপরে সাক্ষী সাবুত আনতে হবে, সেটাকে ক্রস করতে হবে, আবার এক্সামিনেশন হবে এবং আন্তর্জাতিকভাবে সেই মানদণ্ডটা কিন্তু আরও উঁচু। হ্যাঁ, এবং আর যে বিষয়টা আলোচিত হয়নি সেটা হচ্ছে যে ডেথ পেনাল্টি। এই আমার যে পেনাল কোডের যে ডেথ পেনাল্টি কিংবা আইসিটিতে যে ডেথ পেনাল্টি, সেইটা থাকলে জাতিসংঘের কেউ কিন্তু সহযোগিতা করবে না, আন্তর্জাতিক সম্প্রদায়ের কেউ কিন্তু সহযোগিতা করবে না। এবং আমাদের এখন যেটা হয়েছে যে রাজনীতির আলোচনা এত বেশি হয়ে যাচ্ছে এবং সেই রাজনীতিটা খুব মানসম্পন্ন রাজনীতি না। আমরা রাজনীতির ভেতরেও যদি মানে কোন কোন ক্ষেত্রে আমার দেশ গ্লোবাল স্ট্যান্ডার্ডের যে পেছনে, সেই আলোচনা শুনলে আমার কাছে ভালো লাগতো। আমরা কিন্তু আমাদের যে মানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এবং আমাদের যে হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড, সেখানে কিন্তু আমরা পৃথিবী মানে গ্লোবাল স্ট্যান্ডার্ডের চেয়ে আমরা কিন্তু পেছনে। তার প্রধান কারণ কিন্তু ডেথ পেনাল্টি। এইটা কিন্তু কেউ বলছেন না। এবং আমার কাছে এই পুরো বিষয়টা নিয়ে এমন একটা তাড়াহুড়া, এমন একটা মানে বিষয় মানে মোটিভটাকে খুব ভালো মনে হচ্ছে না। যারা অপরাধ করেছে জুলাই আগস্টে তাদের অবশ্যই বিচার হতে হবে, কিন্তু 2 মাসের ভিতরে করতে হবে, নির্বাচনের আগে করতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, মানে এইটা তো বিচারের কোনো কথা হলো না। বিচারের যে ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল একটা যে মানদণ্ড থাকে, সেই মানদণ্ড না মেনে যদি বিচার হয় তাহলে তো বিচার হলো না। জি। আর আপনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে কথাটা বলেছেন, এইটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে শেখ হাসিনাকে আপনি মানে এইটা ফেরত আনাটা মানে মোটামুটি বলতে পারেন যে অসম্ভব। হ্যাঁ, কারণ শেখ হাসিনা আপনি 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 তাকে যেতে দিয়েছেন কেন? কারা যেতে দিয়েছে? হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে যে আপনি মানে পৃথিবীতে আমরা যে আন্তর্জাতিক অপরাধের কথা বলি, এই অপরাধের প্রসিকিউশনের সাথে সাথে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধের একটা নিজস্ব রাজনীতি আছে। আপনি যদি মানে ওই রাজনীতির মধ্যে থাকেন কিংবা আপনি যদি অনেক পাওয়ারফুল হন, কারণ আজকে দেখেন যে আজকে একটা খবরের দিকে আমরা আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে যে মার্কিন 2 জন দূতাবাসের 2 জন কর্মকর্তা তারা চিফ প্রসিকিউটরের অফিসে গিয়েছিলেন। এখন দেখেন যে এইখানে যে কত বড় একটা ফাঁকিবাজি, যে পৃথিবীতে যত জেনোসাইড হয়েছে তার অধিকাংশের পেছনেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, হয় তারা সরাসরি পৃষ্ঠপোষকতা দিয়েছে, না হলে অস্ত্র সরবরাহ করেছে। ইভেন আমার 71 সালেও তারা তাদের অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান। তো তারা কিন্তু এই যে রোম স্ট্যাটিউট আইসিসিতে সই করেনি এবং মানে তারা 92 কি 100 দেশের সাথে বাইল্যাটারাল ট্রিটি করে রেখেছে যাতে তাদের মানে কোনো সৈন্য কিংবা এইটাতে কেউ করতে না পারে, মানে বিচার করতে না পারে ওই দেশগুলো। তারা এতটাই কৌশলী এবং সচেতন। এখন মার্কিন যুক্তরাষ্ট্র আমার দেশে জেনোসাইড হয়েছে কিনা, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে কিনা সেইটার দেখভাল করছে, অথচ মানে তারা নিজেরাই সবচেয়ে বড় মানে আন্তর্জাতিক অপরাধের সবচেয়ে বড় মানে অ্যাক্টর কিংবা সবচেয়ে বড় তাদেরকে
বড় গ্লোবাল পাওয়ার হিসেবে তাদেরকে সবাই দায়ী করে, এবং তারা কিন্তু আইসিসিতে এখানে কিন্তু সইও করেনি। এখন আপনি মানে একদিকে আমরা দেখছি যে জেনোসাইড হচ্ছে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হচ্ছে, ওয়ার ক্রাইম হচ্ছে, তার অধিকাংশেরই বিচার হচ্ছে না, এবং বিচারের ক্ষেত্রেও অনেক ফাঁকিবাজি থেকে যাচ্ছে। আমরা কিন্তু চাই সব অপরাধের বিচার হোক, এবং আমরা যে আইসিসির কথা বলছি 2002 সালের জুলাইতে আইসিসি প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই পর্যন্ত আইসিসি যতগুলো আন্তর্জাতিক অপরাধের বিচার করেছে সব আফ্রিকান কান্ট্রি, সব দুর্বল দেশ, এবং এইটার জন্য আফ্রিকান কান্ট্রি কিন্তু তারা মানে নিজেরা সম্মেলন করে বলেছে উই হ্যাভ টু উইথড্র ফ্রম আইসিসি। জি, ধন্যবাদ। অধ্যাপক জামালউদ্দিন, আপনার কাছে আসতে চাই। আপনি নিজে অনেক সহিংসতার সাক্ষী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং সব মিলিয়ে এখন আমরা যে পর্যায়ে আছি, বিচার যেভাবে এগোচ্ছে এবং জাতিসংঘ যেভাবে এই বিষয়গুলোকে সামনে আনছে, একটু আগে অধ্যাপক কার্জন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে খানিকটা নিরাশার কথাই বললেন। আপনারও কি তাই মনে হয় যে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়? আনমিউট করে নিতে হবে অধ্যাপক জামাল, আনমিউট করে নিতে হবে অধ্যাপক জামালউদ্দিন, আমরা শুনতে পাচ্ছি না। ধন্যবাদ মধুমতি। আমি প্রশ্নটা ক্লিয়ার। কার্জন ভাই যথার্থই বলেছেন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে মানে আমার যেটা অবজারভেশন সেটা আসলেই খুব ক্ষীণ। দুটা কারণে ক্ষীণ। কার্জন ভাই একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি বলেছে যে ডেথ পেনাল্টি হতে পারে, এরকম কোনো পসিবিলিটি যদি দেশে বা সেরকম কোনো প্রচারণা থাকে, জাতিসংঘ বা ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে তারাও কিন্তু এই বিষয়ে খুব বেশি চাপাচাপি করবে না এবং ইয়া করবেন না। আপনি যদি আমাদের, হ্যাঁ একটা কথা ঠিক আছে, শেখ হাসিনাকে পালাইতে সাহায্য করেছে নিশ্চয় আমাদের দেশে, বা একটা উদ্বুদ্ধ পরিস্থিতিতে নিশ্চয় আভ্যন্তরীণ ভাবে কোনো না কোনো স্টেক আছে যে বিষয়টাকে ম্যানেজ করছে। হ্যাঁ, সেই ম্যানেজের অংশ হিসাবে কিন্তু শেখ হাসিনা চলে যাওয়া। তো সেই অর্থে যদি বলি শেখ হাসিনাকে সেই অর্থ আনাটা খুবই মুশকিল। কিন্তু আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যেটা কার্জন ভাইও কিন্তু উল্লেখ করেছেন, যে আমরা একটা বিচার, সেই বিচারের জন্য যে সময় এবং যে ক্রেডিবল সাপোর্ট সার্ভিসগুলি দরকার, সেখানে যদি আমরা রাজনৈতিক হস্তক্ষেপ অথবা কোনো গোষ্ঠীগত চাপ অথবা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা যদি তাড়াহুড়া সেগুলো করি, সেগুলি কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ক্রেডিবিলিটিকে নষ্ট করবে। ইতিমধ্যেই আমাদের কথা যেটা আমরা কিন্তু অতীতেও দেখেছি, যে জামাতের যখন শীর্ষ নেতাদেরকে বিচার করা হচ্ছিল তখনও কিন্তু এই ধরনের একটা মাঠ পর্যায়ে বিশাল আন্দোলনের মধ্য দিয়ে ফাঁসি চাই, এবং এক প্রকার পারসেপশনসটা এমন দাঁড়িয়েছে যে আইন আদালত সবকিছুই কিন্তু আমাদের এই রাস্তার আন্দোলন বা সমাবেশ থেকেই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছিল বলে মনে হচ্ছে। ওরকম একটা পর্যায়ে কিন্তু এরকম একটা বিচার হয়েছে যেটা কিন্তু এখনো প্রশ্নবিদ্ধ। সেরকম একটা বিচার হোক সেটা কিন্তু আমরাও চাই না। সেই অর্থে যদি বলি বিচারকে বিচারের গতিতেই যেতে হবে এবং ক্রেডিবল জায়গা থেকেই সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট সেই ব্যাপারে যথেষ্ট সজাগ থাকবে এবং যথেষ্ট আইনগত দিকগুলি দেখে সেভাবে আগাবেন, এটা আমার বিশ্বাস। কিন্তু এখানে জাতিসংঘের যে অধিবেশন, যে কমিশনে আজকে কথা হচ্ছিল, সেখানেও আজকে তো আইন উপদেষ্টাও তুলে ধরেছেন যে এই আইনের যে পরিবর্তনগুলো আনা হয়েছে যাতে এখানে এই ব্যত্যয়গুলো না হয়, সেটার ব্যাপারে আপনার পর্যবেক্ষণটা কি? আইনের পরিবর্তন, আমার পর্যবেক্ষণটা ক্লিয়ার। কিছু আইনের পরিবর্তন আনা হয়েছে, সেই পরিবর্তনটা কতটুকু ইন্টারন্যাশনাল মানদণ্ডে সে ব্যাপারে আমি আসলে সত্যি মতামত দিতে পারবো না, কিন্তু কার্জন ভাই দিতে পারবেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমাদের আইনগুলি যথেষ্ট রকমের সামঞ্জস্যপূর্ণ না। এর অতীতেও দেখেছি যে আমরা আইন করে রেট্রোস্কোপিক আমরা ইম্প্যাক্ট ফেলাচ্ছি, হ্যাঁ, বা রেট্রোস্কোপিক এটা ব্যবহার করছি, সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হলো আমরা এই বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে ল এনফোর্স এজেন্সি বলেন, আমাদের বিচার ব্যবস্থা বলেন, সবকিছুতেই কিন্তু আমাদের এক ধরনের প্রশ্ন চলে আসতেছে। চলে আসার কারণ হচ্ছে যে আমরা আসলে অবশ্যই আমাদের যে প্রতিবেদনটা জাতিসংঘ দিয়েছে, কার্জন ভাইয়ের সাথে আমি এই জায়গাটা একটু ইম্প্রোভাইজ করতে চাই কথাটাকে, যে এই প্রতিবেদনটা একটা পারসেপশন ক্লিয়ার করেছে। এটা আমি মনে করি এই ইন্টারিম গভর্নমেন্ট একটা সাফল্য বটে,
তারা জাতিসংঘের মাধ্যমে একটা ক্রেডিবল তদন্ত করতে পেরেছে, এবং যেটা আমাদেরকে আগামীতে খুব ফুটেজ দিবে যে এটা রাজনৈতিকভাবে যথেষ্ট বায়াস না, একটা ক্রেডিবল তদন্ত। যদিও এটি আইনগত অনেক এলিমেন্ট এর মধ্যে থেকে পাওয়া যাবে কি যাবে না সেটা পরের ব্যাপার, কিন্তু পারসেপশনস খুবই ক্লিয়ার। যে সকল ঘটনার প্রবাহ হয়েছে তার একটা সিনপসিস আমি মনে করি তারা তুলে এনেছে। সেই জায়গা থেকে ওই সময় ওই সরকার যে সকল রেসপন্সিবিলিটি ক্যারি করেছিল, যে সকল বক্তব্য তারা প্রদান করেছিল, যে সকল অর্ডারস দিয়েছিল, এবং বিগত 15 বছরে ধারাবাহিকভাবে তারা যে নিপীড়ন চালিয়েছিল, সিস্টেমেটিক নিপীড়ন, গুম খুন সবকিছু যদি আমরা মিলাই, তাহলে এটি খুবই সহজ হয়ে যাবে আমরা একজন ফ্যাসিস্ট সরকারের যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল একেবারে টপ থেকে মাঠ পর্যায় পর্যন্ত চিহ্নিত করার ক্ষেত্রে। তো সঙ্গত কারণে আমি মনে করি আমাদের এখন ফোকাসড হতে হবে যে আমরা কি করে এই জিনিসগুলিকে একত্রিত করে আইনি প্রক্রিয়ায় ইন্টারন্যাশনাল কমিউনিটিকে, যেটা এখন করা হচ্ছে, যেটা আসিফ নজরুল যে আইন এতে গিয়েছেন, এভাবে ব্যাখ্যা করে যদি কোনো লুফলস থাকে সেগুলোকে রেকটিফাই করে আইনি প্রক্রিয়া এটাকে নিয়ে যাওয়া। আচ্ছা, আরেকটা দিক আছে, এই জাতিসংঘের পোর্টালটা আমি একটু বলি, হয়তো শেষ করব। অধ্যাপক জামাল, আপনার কাছে একটু পরে ফিরে একটু জন প্রিন্সের কাছ থেকে শুনতে চাই। এই যে আইনগত সমস্যাগুলোর কথা একটু আগে আমরা শুনছিলাম, সেগুলো সংশোধন করে হোক বা আন্তর্জাতিক পরিমণ্ডলে পুরো বিচার প্রক্রিয়াকে আরো গ্রহণযোগ্য করে হলেও কি শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব? কারণ এখানে তো ভারতের সিদ্ধান্তটা সবচেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে আইনের বিষয়টা তো ওনারা বিশেষ করে মিস্টার কার্জন বা অন্য যারা তারা ভালো বলতে পারবেন। আমি ওই শেখ হাসিনাকে ফেরত আনার আগে একটু ছোট্ট মন্তব্য করি। আমার বিবেচনায় যে একটা এই আলোচনাটা আমাদের রাজনৈতিক এবং অন্যান্য কারণে গুরুত্বপূর্ণ, এই কারণ এত বড় একটা হত্যাযজ্ঞ তো সংগঠিত হয়েছে, এটা নিয়ে তো কেউ কোশ্চেন করে না। কিন্তু যে করে না বললাম, কিন্তু একটা প্রশ্ন থেকে গেছে এই কারণে, কারণ এইটার বিরুদ্ধে আমার পাশের দেশের এক অংশ সহ নানাভাবে এত ধরনের প্রচার হয়েছে, তাতে পৃথিবীর বিভিন্ন জায়গাতে এটা একটা বিভ্রান্তি করারও কিছুটা সুযোগ দেখা যাচ্ছিল। তো অন্ততপক্ষে সেই জায়গায় জাতিসংঘের এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা সেই জায়গাটিতে কিন্তু আমি বলবো যে কতগুলো পজিটিভ জায়গায় আসতে পারলাম, এই একটা দিক। যদিও একটা কথা খালি তুলে রাখি, যতটুকু আমি জাতিসংঘের প্রতিবেদন আগেরটা দেখেছিলাম, তাতে কিন্তু এই জুলাই আগস্টের এই হত্যাযজ্ঞর পরেও অন্যান্য হত্যাকাণ্ডের বিষয়ও এবং আরও অনেক বিষয় তারা ওইখানে আছে। তা সেটা এখনকার আলোচ্যসূচি না বলে আমি গেলাম না। সুতরাং এইটা একটা অন্যতম আমাদের জন্যে একটা বড় বিষয় বলে মনে হয়। দ্বিতীয়ত, যেটা মিস্টার কার্জন বললেন, অবশ্যই এত বড় একটা ঘটনা, এবং আমরা ধরুন রাজনৈতিকভাবে সাধারণত হলে একটা চল কথা কি বলি, যে ঘটনার সাথে যারা জড়িত এবং নেপথ্যের যারা, তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে বড় অপরাধে বলা হয় যে আমাদের দেশের যে আইন, তাতে সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত হয়, যার জন্য যে মৃত্যুদণ্ডের কথাটাই এখনো পর্যন্ত আসে, এবং গণজাগরণের মঞ্চের কথাটা আসলো যদি বলেন এই জায়গায়, তাহলে সেইটা তো আমরা চাই সবাই। আমার ধারণা চায় না এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না, মানে অন্তত পক্ষে একেবারে কি বলবো যে দলন্ধ বা দলকানা বলেন বা অন্য কিছু যা বলেন, এইটা ছাড়া তো পাওয়া যাবে না। সুতরাং সেই ক্ষেত্রে এইটা হয়তোবা আমাদের অনেকগুলো পজিটিভের জায়গায় যাবে। আইনের অন্য বিষয়টা আমি বলতে পারবো না। এবার আসি যে শেখ হাসিনাকে ফেরত আনা না পানা। আমার প্রথম যদি বলেন যে বুঝটা এরকম যে আমরা আইন তার নিজস্ব গতিতে ভালোভাবে চলুক, সেক্ষেত্রে তাকে ফেরত আনা না আনা আমরা কেন প্রথম মানে কি বলবো যে সেইটাকে একটা শর্ত বা কেন করি, আমার অনেক সময় বোধগম্য হয় না এই কারণে, কারণ এই কথা ওনারা যেটা বলেছেন এই ব্যাপারে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বুঝি, যেভাবে তিনি এখান থেকে গেছেন বা তাকে পাঠানো হয়েছে বা যেভাবেই বলেন না কেন, এবং যেখানে আছে তাকে কি এত সহজ কথা যে আমরা চাইলাম আর চলে আসলো বা অন্য কোনো প্রেশারে চলে আসবে, আমার কিন্তু অঙ্কের হিসাবে সেটা মেলে না। কিন্তু আমি এই কথাটা তুললাম এই কারণে যে আমরা ওই আলোচনার থেকে প্রধান আলোচনার সূচি করা উচিত যে এত বড় ঘটনা আমরা স্বচ্ছতার সাথে যাতে বিচারের কাজটা যথাযথভাবে করতে পারি, সেটাই হচ্ছে একটা বড় কাজ বলে আমি মনে করি। কিন্তু আমি জানি না, ওনারা হয়তো বলতে পারবেন যে উপস্থিত হওয়ার সাথে যদি বিচার প্রক্রিয়াটা
না, কথাটাকে আমি যদি অন্যভাবে বলি, যে উপস্থিত না হওয়াতে যদি বিচার মানে প্রক্রিয়া সংকটে পড়ে, তাহলে হয়তো ওইটাকে আপনি আরও নতুন নতুন পদ্ধতি বলতে আইনগত পজিশনে আমি বলতে চাই হয়তো আনার প্রচেষ্টা নিয়ে চেষ্টা করা যেতে পারে। সেটা তো আমি যতটুকু জানি সরকার চিঠি দিয়েছে, তারা কোনো রেসপন্স করে নাই এইগুলো। কিন্তু আমি বলছি যে ওই আলোচনাটা থাকার থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রকৃত বিচারের জায়গাটাকে ঠিক মতো যাতে হয় সেটা করা। এই প্রসঙ্গ করে আমি একটু কথাটা বলি, কারণ যেহেতু বিচার হলো, এটা কিন্তু বিরতির আসলে সময় হয়েছে, তাহলে বিরতির পরেই আপনার কাছে ফিরে এসে শুনবো। দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন আমাদের। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ছিলাম জনাব প্রিন্স আপনার কাছে, যে প্রসঙ্গে ছিলেন শেষ করতে। হ্যাঁ, আমি ওই প্রসঙ্গে আগে তো জাতিসংঘে, কিন্তু অন্য একটা প্রশ্ন আমরা কিন্তু শুরু থেকেই বলেছি, আমরা বলতে আমি কমিউনিস্ট পার্টি এবং বাম জোট, এই কথাটা একটু বলে রাখতে চাই আবারও। কারণ আমরা এত বড় একটা হত্যাযজ্ঞের বিচার চেয়েছি এবং প্রধান উপদেষ্টার কাছে যে লিখিত আমাদের কাগজ আছে বা এর আগে বক্তৃতা বিবৃতি, তাতে আমাদের বিবেচনাটা ছিল বা এখনও আছে যেটা বিশেষ ট্রাইব্যুনালে করা। কিন্তু এনারা চলে গেলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যদিও পরে আইন সংশোধনের ব্যাপারে আমার খুব ভালো ধারণা নাই, জ্ঞান নেই, আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু আমরা দুইটা প্রশ্ন কিন্তু তখনও করেছিলাম যে প্রশ্নবিদ্ধ কেন হচ্ছে, কারণ ওই যে ভাইও বললেন যে নির্বাচন মানে কি বলে যে এই ধরনের বিচার যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হয়, ভালোভাবে হয়। কিন্তু ওইটা ছিল যে আমাদের যুদ্ধ অপরাধীদের বিচারের ট্রাইব্যুনাল, তাহলে ওইটা কেন? এক। দুই নম্বর, চিফ প্রসিকিউটর বাংলাদেশে কত আইনজীবী একেবারেই ছিল না, যে গোলাম আজম সহ তাদের দায়িত্বপ্রাপ্ত ছিল, এমনকি বিদেশ থেকে যাকে নিয়ে আসা হলো সে ওই জায়গায়। আমি কোশ্চেনটা বলছি যে আপনি এই ধরনের কোশ্চেনগুলোর কেন আমরা সুযোগ দিচ্ছি, সেইটা সুযোগ দেওয়ার মধ্য দিয়েই আমরা যে এত বড় একটা হত্যাযজ্ঞ, তার সাথে যারা সরাসরি জড়িত, যারা নেপথ্যের মূল মদতদাতা হুকুমদাতা, তাদের বিচারও প্রশ্নবিদ্ধ হবে কি না, এটা আমি যারা আইনবিদ এবং অন্যদের কাছে কথাটা তুললাম। যদি সেই জায়গাও হয়, সেক্ষেত্রে বিচারের প্রক্রিয়াগুলোকে যেন আগে থেকেই ঠিকঠাক মতো করা হয়। কারণ এই ধরনের ঘটনার বিচার খুবই জরুরি। খালি একমাত্র এত বড় হত্যাযজ্ঞ হয়েছে শুধু সেজন্য তো বটেই, তার সাথে আরেকটা হচ্ছে যে আমরা যে গণতন্ত্রের যাত্রা করতে চাই, যাতে আগামীতে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে আর সাহস না পায়, সেই কারণেও প্রয়োজন বলে আমরা মনে করি। জি, ধন্যবাদ। অধ্যাপক জামাল উদ্দিন, আপনার কাছে ফিরে আসতে চাই। আপনারা বোধহয় খানিকটা কথা বাকি রয়ে গিয়েছিল, সেটা শেষ করতে পারেন। আর আরেকটা ভিন্ন প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তাদের যে ধারণাগুলো, বিশেষ করে গণপরিষদ নির্বাচন এবং দ্বিতীয় রিপাবলিক করার কথা যে তারা বলছেন, সেগুলো নিয়ে বেশ কিছু আলোচনা চলছে। সেই ব্যাপারেও আপনার পর্যবেক্ষণটা শুনতে চাইব। ধন্যবাদ। আমি জাস্ট অল্প কথায় শেষ করব যে বিচারের বিষয়টি দেখেন, এই আমরা যারা আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলাম, আমরা বলতে এই সেন্সে বুঝাচ্ছি যে আমাদের ছাত্র জনতা যারা ছিল, যারা একেবারে মাঠে রাস্তায় ছিল, তাদের ইমিডিয়েট চাওয়া ছিল কিন্তু 3-4টা। ইমিডিয়েট চাওয়া বলতে আমি বলছি যে যারা আমাদের কাছে যারা করেছে তাদের ব্যাপারে একটা সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে বিচার করা, আহত নিহতদের ব্যাপারে যথাযথ অ্যাড্রেস করা। কিন্তু খেয়াল করলে দেখবেন যে ইন্টারিম গভর্নমেন্টটা মানে শুরু হওয়ার পরে আমাদের ছাত্র ভাইদের বলি আর আমাদের ইন্টারিম গভর্নমেন্টে বলি, ফোকাসটা খুব নড়বড়ে হয়ে যায় এই বিষয়গুলিতে। এতটা নড়বড়ে যে জায়গায় জায়গায় এই হত্যাকাণ্ডগুলির মামলা হচ্ছে যেন তেন প্রকারের, 100, 200, 2000, 1000 জনের নামে মামলা হচ্ছে, যে মামলাগুলি আদতে ভবিষ্যতে টিকবে কিনা যথেষ্ট খামতি আছে। অন্যদিকে লাস্ট পোস্টমার্টম নিয়ে তারপরে এই এদের ক্রেডিবল যে ইয়াগুলি আছে আপনার এভিডেন্স গুলি, সেগুলি নষ্ট হয়ে যাওয়া, সেগুলিকে সংরক্ষণ করার ব্যাপারে কোনো মনোযোগিতা ছিল না। আমরা কথা বলছি বা জাতিসংঘ যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু যেগুলোতে ভিজুয়াল এভিডেন্স গুলো জোগাড় করা গেছে, যেগুলি আমাদের ভিডিও ফুটেজ বা বিভিন্ন দেখাচ্ছে, এর বাইরেও কিন্তু প্রচুর হত্যাকাণ্ড হয়েছে, এর বাইরেও কিন্তু নানাবিধভাবে নিপীড়ন হয়েছে। সেগুলিকে কিন্তু স্থানীয় পর্যায়ে ছোট ছোট ইউনিট করে যদি এগুলিকে আমরা সংরক্ষণ করতে পারতাম এভিডেন্স গুলিকে, তাহলে আমাদের যে চলমান যে আমাদের যে আইন আছে, বিদ্যমান যে আইন আছে, সেই আইনেই কিন্তু ফৌজদারি আইনেই কিন্তু এগুলোকে বিচার আওতায় নেওয়া যেত। কিন্তু ওই ব্যাপারে ফোকাস কম, এটা 1 নম্বর। 2 নম্বর, নতুন দল নিয়ে আমি বলি,
ছাত্রদের যে নতুন দলটি হয়েছে, প্রথম কথা হলো যে কোনো দল গণতান্ত্রিক চর্চায় স্বাগত জানাতেই হবে। ছাত্রদের দ্বারা যে দল হলো সেটাকেও আমরা স্বাগত জানাই, কিন্তু ছাত্রদের দল বলতে আসলে একটা জাতির হয় না ওইভাবে, তবে এটাকে আমরা দল বলি। এখানে তরুণ বা ছাত্ররাই এখানে সংশ্লিষ্ট। খেয়াল করলে দেখবেন এই দলটির মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু আমাদের জুলাই বিপ্লব বলি, আমরা গণ অভ্যুত্থান বলি, এই আন্দোলন সংগ্রামের অর্জিত যে ক্রেডিবিলিটি সেটাকে পুঁজি করে এই দলটির গঠন। সেখানেই আমার প্রশ্নটা হলো, এটি সত্য এই ছাত্ররা আন্দোলন করেছে, নেতৃত্ব ছিল এবং এর সাথে সাথে আম জনতা এর সাথে অংশগ্রহণ করেছে, তার মানে এই নয় যে তাদের একক একটি ভূমিকা, নেতৃত্বের ভূমিকা থাকতে পারে কিন্তু একক ভূমিকা না। এই জায়গা থেকে আমি যদি কথা বলি, প্রতিটা দল হওয়ার পিছনে, গঠিত হওয়ার পিছনে একটা পুঁজি থাকে, দীর্ঘ সংগ্রাম থাকে, ম্যানিফেস্টো থাকে, নির্দিষ্ট কিছু কর্মসূচি থাকে। ইভেন ওরা যেটা বলছে আমরা দ্বিতীয় এটাকে বলছে কি দ্বিতীয় রিপাবলিক করবে, তাই তো? সরি, জি, দ্বিতীয় রিপাবলিক করবে বা সংস্কার করবে সংবিধান, এই তো। সেটাও যদি তাদের ম্যানিফেস্টো নিয়ে তারা যদি একটা দীর্ঘ আন্দোলন করছে, তার ধারাবাহিকতা হাসিনা সরকার তাদের উপর নিপীড়ন করেছে এবং তার মধ্য দিয়ে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাহলে যে দলের যে ক্রেডিবিলিটিটা হতো সেটা তো না। সেই জায়গায় আমার কথা হলো, আমরা আমাদের এই তরুণ আন্দোলনকারীদের একটা হিউজ পটেনশিয়াল নেতৃত্বকে আমরা মিস করতে যাচ্ছি আগামীতে তাদের ভুল পদক্ষেপের কারণে। আমি মনে করি এই দলটি হওয়ার পিছনে যে মোটিভেশন এবং যে ম্যাচুরিটি জরুরি ছিল সেটি আমার মনে হয় যথেষ্ট খামতি আছে। বিষয়টা হচ্ছে এমন যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, রাজনীতিতে একটা স্পেস তৈরি হয়েছে নতুন নেতৃত্ব হওয়ার মতো, সেই সুযোগটা নিয়ে একটা দল গঠন করা আর একটা ক্রমাগতভাবে একটি ম্যানিফেস্টোকে সামনে নিয়ে একটা পরিবর্তনের কর্মসূচিকে সামনে নিয়ে আন্দোলন করে একটি দলের অবস্থান নেওয়া, দুটি কিন্তু ভিন্ন জিনিস। সেজন্য এদের এখন আগামীতে এদের আন্দোলন সংগ্রাম কর্মসূচির মধ্যে দিয়ে এই দলের অস্তিত্ব বা এই দলের ভালো মন্দ বিচার করা যাবে। এই মুহূর্তে তাদের দল সম্পর্কে বেশি কিছু বলার মতো নাই, তবে আমি বলি শুরুটা অত্যন্ত ক্যাওটিক ভাবে তারা শুরু করেছে। আমি দোয়া করি, আমি আশা করি তারা যেন একটা ভালো হয়, কারণ একটি ভালো দল দরকার। এটা যেমন সত্য, আরেকটি হচ্ছে যে এই সরকার এই দলটাকে বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করছে। এটা হয়তো জেনে বুঝে করছে, অথবা তাদেরই দল সেই হিসাবে করছে, অথবা অ্যাফেকশনস থেকে, যেটা প্রায় সময় বলা হয়, ডক্টর ইউনূস বলেন যে আমাকে এমপ্লয়ার হিসাবে হচ্ছে ছাত্ররা, সঙ্গত কারণে উনি ঘোষণা করেছেন যে এরকম একটা ছাত্রদের দল হলে ওনার ভালো লাগা আছে, ভালো লাগা থাকবে। সেই জায়গা থেকেও যদি এটা প্যাট্রোনাইজ হয় তাহলে উভয় ক্ষেত্রে এটি ক্ষতির সম্মুখীন হবে বলে আমার বিশ্বাস। সঙ্গত কারণে আমি মনে করি এই দল তার পরিষ্কার করতে হবে তার অবস্থান, তার কর্মসূচি, তার চিন্তা ভাবনা। সেই জায়গা থেকে আগামী রাজনীতিতে একটা পরিচ্ছন্ন রাজনীতি যারা উপহার দিতে চায় সেই জায়গায় নিজেকেও পরিচ্ছন্ন রাখতে হবে। সেই জায়গায় আমরা তাদেরকে বলি, কিন্তু দেখেন দলের এক একজন কিন্তু এক এক কথা বলছে। সাম্প্রতিক একটা কথা বলছে, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার বিচার না হচ্ছে, তাকে ফাঁসিতে ঝুলানো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন হতে পারবে না। অথচ আমরা এই মুহূর্তে একটা ক্রেডিবল নির্বাচন খুবই জরুরি। যেমন এটার পরে অবশ্য সার্জিস আলম একটা ব্যাখ্যা দিয়েছেন বিবিসি বাংলার কাছে দেয়া সাক্ষাৎকারে, যেখানে তিনি বলছেন যে তিনি এটা এমন ভাবে বলেননি যে নির্বাচন হবে না, তিনি এটা বিচারের ব্যাপারে আর একটু গুরুত্ব দেওয়ার জন্য, চাপ তৈরি করার জন্য বলেছেন। সেটা হতে পারে, রাজনৈতিক ভাবে হতে পারে, আমরা সেই রাজনৈতিক ভাবে হতে পারে, কিন্তু আমরা অনেক কিছু দেখছি যে জায়গাটা কিন্তু আমরা সেই বিশ্বাসটা রাখতে পারছি না। আমাদের কাছে অনেকগুলা ঘটনা, যেমন মব, আজকে আছে মব জাস্টিস, সরকার সে ব্যাপারে উদাসীন, তারপরে অনেক বিষয়গুলিকে যদি আমরা একসাথে মিলাই তাহলে মনে হচ্ছে রাষ্ট্র কোনো না কোনো ভাবে নির্বাচনকে প্রায়োরিটিতে রাখছে না। রাষ্ট্র রাখছে একটু সময় ক্ষেপণ করে, একটা স্পেস তৈরি করে এর মধ্য দিয়ে নতুন কোনো কিছুকে আবর্তিত করা, যেটা আমরা এখন পরিষ্কার না, কিন্তু আজ করতে পারি। আমরা আজ করতে পারছি যে কোনো একটা গ্রুপ, কোনো একটা চিন্তাশীল জায়গা থেকে না হলেও আমার মনে হয় যে একটা বড় ধরনের স্টেক এর পিছনে কাজ করছে, যাতে একটা সামগ্রিক পরিস্থিতিটা আমাদের বাইরে চলে যায়। সামগ্রিক পরিস্থিতি কিন্তু বাইরে চলে গেলে কিন্তু আমাদের পরিণাম যা হওয়ার, অতীতে বিভিন্ন সময় আনইউজুয়াল গভর্নমেন্ট গুলি চলে আসে, সেরকম একটা প্রেক্ষাপট হচ্ছে কিনা এটা কিন্তু সবার কাছেই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়াইছে। সেই জায়গা থেকে আমি মনে করি পার্টিটাকে আরো সেন্সিবল হতে হবে।
জি, ধন্যবাদ। অধ্যাপক কার্জন, আপনার কাছে আসতে চাই। গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে এনসিপির তরফ থেকে, এবং বলা হচ্ছে যে সংবিধানে যে ধরনের পরিবর্তন প্রয়োজন সেটা সংসদ করতে পারবেন। অন্যদিকে বিএনপি বলছে যে সংসদের আসলে পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। এখানে স্বাভাবিকভাবেই অষ্টম সংশোধনী মামলার রায়, সংবিধানের মৌল কাঠামোর বিষয়গুলো সামনে আসে। আসলে এই সময়ে দাঁড়িয়ে জাতীয় সংসদ আর সংবিধানের কতটুকু পরিবর্তন করতে পারবে? যে পরিবর্তনগুলোর কথা বিএনপি নিজেও বলছে, সেটাও কি এই সংসদের মাধ্যমে করা সম্ভব, নাকি জাতীয় একটা গণপরিষদের প্রয়োজনীয়তা আপনি অনুভব করেন? আমি কি আপনার এই প্রশ্নটার উত্তর একটু পরে দিতে পারি? আমি বিচার সম্পর্কিত এই জায়গাটা একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি 5ই আগস্টের পর থেকে বিষয়গুলো আমি ফলো করছি, কিন্তু আমি আসলে বেশ কিছু জায়গাতে স্পষ্ট হতে পারছি না। যে আপনার, আমি যতটুক লক্ষ্য করেছি যে জুলাই আগস্ট ওই সময়টাতে আপনার 15ই জুলাইয়ের পরে তৎকালীন সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এত শক্তি প্রয়োগ করেছে, অনেক হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেকেই। কিন্তু এই সময়টাতে পুলিশের উপরেও কিছু সশস্ত্র ব্যক্তি পাল্টা হামলা করেছিল, এবং 5ই আগস্টের পরে আওয়ামী লীগের অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখন আমরা শুধু একটা সেগমেন্টের বিচার দাবি করছি, এবং এইখানে আরেকটা বিতর্কের জায়গা হচ্ছে আপনার 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত একটা দায় মুক্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, সুতরাং এই সব কিছু মিলে আমি যেটা বলতে চাই যে আইনের একজন ছাত্র হিসেবে আনুষ্ঠানিক দায় মুক্তির কথা বলছেন আপনি? না, এটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো আপনার সরকারের তরফ থেকে। আপনার দায়মুক্ত দেওয়া হয়েছে যে আন্দোলনকালীন সময়ে আন্দোলনকারীদের তরফ থেকে যা কিছু করা হয়েছে সহিংসতা, সেই বিষয়ে কোনো আদালতে কোনো কিছু তোলা যাবে না। হ্যাঁ, তো আমার কথাটা হচ্ছে যে আপনি জুলাই আগস্ট এই সময়টা ধরে যতগুলো মানবাধিকার লঙ্ঘন হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, সহিংসতা হয়েছে, প্রথমত আপনার ওই প্রতিবেদনটা পেতে হবে যে কি পরিমাণ সহিংসতা হয়েছে, কতজন মানুষ মারা গেছে, আন্দোলনকারী কতজন, পুলিশ কতজন, তারপরে পরবর্তীতে 5ই আগস্টের পরে একটা বিরোধী দলের কতজন। হ্যাঁ, সেইটা পাওয়ার পরে আপনি সব ঘটনার বিচারটা কিন্তু হওয়াটা বাঞ্ছনীয়। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আপনি প্রথমে এই হত্যাকাণ্ডগুলো, এটাকে আপনাকে নির্ধারণ করতে হবে যে এটা প্রথমে বলা হচ্ছিল জেনোসাইড, পরে বলা হলো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি এটাকে আমি বলবো মাস কিলিং। এবং মাস কিলিংয়ের যে বিচারটা সেটা পেনাল কোডে হবে। আইসিটিতে আইসিটি কীভাবে এই ক্ষেত্রে প্রযোজ্য হয় সেই প্রশ্নটা ইতিমধ্যে প্রিন্স ভাই তুলেছেন, আমাদের আর এক আলোচক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মান্যবর যে শিক্ষক তিনিও তুলেছেন। এবং আমি লক্ষ্য করেছি যে আপনার সরকার শপথ নেওয়ার পরে আপনার খুব তাড়াহুড়া করে এই আইসিটির যে এক্সিস্টিং আইসিটির স্ট্রাকচার ছিল সেটাকে একদম ভেঙে দিয়ে পরবর্তীতে নতুন প্রথমেই প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে, প্রধান প্রসিকিউটর। এবং বিষয়টার মধ্যে এমন একটা বিষয় আমার নজরে এসছে যে তোমরা আমাদের বিচার করেছো, সুতরাং আমরাও তোমাদের বিচার করব এই একই আদালতে। এবং আপনি জানেন যে তাজুল ইসলাম তিনি জামাতে ইসলামের ওই পক্ষের আপনার আইনজীবী ছিলেন। এখন আমার কথাটা হচ্ছে যে আপনি বিচারকে যদি নিরপেক্ষ করতে চান, বিশ্বাসযোগ্য করতে চান, তাহলে পরে আপনি আমাদের বাংলাদেশে অনেক দক্ষ মেধাবী আইনজীবী ছিল, তাদের দিয়ে ক্রেডিবল বিচারক দিয়ে আপনি কিন্তু আইসিটিটা করতে পারতেন, এবং তাতে কিন্তু বিচারটা অনেক বেশি ক্রেডিবল হতো এবং এটা আপনার বিচারকদের হতো। গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, এখন বিচার তো শুরুই হয়নি, আপনি সেটা নিয়ে তো অবশ্যই প্রশ্ন আছে। কারণ আপনি আমরা যেটা জানতে পারছি যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে এই অভিযোগগুলোতে, তাদের আইনজীবীর সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না। আপনি বলছিলেন যে বিচারকদের নিয়ে প্রশ্ন আছে, সেটা কিসের জন্য? যে বিচারকরা আছেন ট্রাইব্যুনালে, বিচারকদের নিয়ে আপনার আপনার আইসিটির যে চেয়ারম্যান, তিনি তো হাইকোর্ট ডিভিশনের বিচারক ছিলেন না, তিনি তো ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। হ্যাঁ, এখন আইসিটির যে আপনার আইসিটির যে বিচারক হবেন, তিনি হাইকোর্ট ডিভিশনের বিচারকের সমপর্যায়ের। হ্যাঁ, এবং সেই প্রশ্নটা কিন্তু এসছে,
সেই প্রশ্নটা এসছে যে আপনি এত গুরুত্বপূর্ণ একটা মামলা এবং আপনি সাবেক প্রধানমন্ত্রী তার বিচার করবেন, তার সাথে তার সহযোগী যারা ছিল তাদের বিচার করবেন, সাবেক আইজিপি মানে কয়েকজন আইজিপিকে গ্রেপ্তার করা হয়েছে, মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে 14 দলের, মানে এখানে প্রথমত তো ক্রেডিবিলিটি তো নষ্ট হয়ে গেছে না। আপনি তো সালমান এফ রহমানকে জেনোসাইড কিংবা আপনি এই যে আন্তর্জাতিক অপরাধের যখন আপনি অভিযুক্ত করছেন, তার বিচার হবে মানি লন্ডারিং কিংবা সে টাকা পাচার করেছে, টাকা নিয়ে। কিন্তু রাষ্ট্র পরিচালনায় তার যে প্রভাব ছিল সেটাকে অস্বীকার করা যায়? কিন্তু সেটার জন্য কি তার আন্তর্জাতিক অপরাধের জন্য বিচার হবে? সেটা তো রায় হওয়ার আগে বলা যাচ্ছে না। যদি তার বিরুদ্ধে সেই অভিযোগ থাকে, সেটার জন্য আপনি হাসানুল্লাহ কিনুকে আপনি কেন গ্রেপ্তার করছেন? আপনি রাশেদ খান মেননকে কেন গ্রেপ্তার করছেন? তারা তো সরকারেও ছিল না। মানে আপনি তো ক্রেডিবিলিটিটা নষ্ট হচ্ছে। আপনি তো মানে আপনি এইটার জন্য যে মাস কিলিংটা হয়েছে, আপনি তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আইজিপি, এদেরকে আপনি ঠিক আছে, কিন্তু আপনি যখন এই এদেরকে মানে ধরেন সালমান এফ রহমানের প্রসঙ্গে আসতে চাই। রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সময় তার যে প্রভাব, বা মার্কিন কূটনীতিকরা আসলেও তার সাথে যে বৈঠক এবং শেখ হাসিনার সাথে এবং এই পুরো ব্যবস্থার সাথে তার যে ওতপ্রোতভাবে জড়িত থাকার যে অভিযোগ, সেই অভিযোগ আনার অধিকার নেই কারো? না, আমি বলছি পলিসিগত বিষয় এক জিনিস আর ফৌজদারি অপরাধ ভিন্ন জিনিস, এটা তো আপনি জানেন। মানে কারো যদি অভিযোগটা থাকে, আমার প্রশ্নটা হচ্ছে কারো যদি অভিযোগ থাকে, তার ফৌজদারি অপরাধের ব্যাপারে তার যদি কোনো সংশ্লিষ্টতা থাকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে কেউ যদি অভিযোগ করেন যে এই ফৌজদারি ব্যাপারে তার সংশ্লিষ্টতা ছিল, সেই অভিযোগটা তো বিচারের আগ পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে না, সেই ক্ষেত্রে এই অভিযোগ আনতে বাধাটা কোথায়? না, সেটা ঠিক, সেটা আপনার সাথে আমি একমত, কিন্তু আমি আরো কয়েকটা নাম বলেছি, আমি আরো কয়েকটা নাম বলেছি। আপনি সালমান এফ রহমানের যে সংশ্লিষ্টতা সেটা মানে আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু বাকি যে নামগুলো বলেছি সেটা কিন্তু ক্রেডিবিলিটি নষ্ট করছে। আচ্ছা, আর অন্য যে প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম যে সংবিধান সংশোধন কতদূর করা যায়, গণপরিষদ। এখন আমার কাছে মনে হয় যে মানে বাচ্চারা দল করেছে, আমরা রাজনৈতিক দল করার যে প্রক্রিয়া সেটা জানি যে এটা আসলে একটা মানে বটম টু টপ একটা বিষয়। রাজনৈতিক দল গঠন নিয়ে প্রশ্ন করছেন, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে সংবিধান রাজনৈতিক দল সংশোধন করার জন্য সংসদ করতে পারবে না গণপরিষদ? রাজনৈতিক দল করার পরেই তারা যে দুটো দাবি তুলেছে, একটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক আর একটা হচ্ছে গণপরিষদ। এখন এই বিষয়ে তারা কতটুকু পরিষ্কার? একটা দেশের জন্য গণপরিষদ কখন দরকার হয়? একটা দেশের সংবিধান নাই, একটা দেশের সংবিধান নাই, সংবিধান করতে হবে, সেটার জন্য গণপরিষদ। তা আমার তো সংবিধান আছে। অধ্যাপক কার্জন, আমার প্রশ্নটা খুব সুনির্দিষ্ট হচ্ছে, অষ্টম সংশোধনের রায়ের মাধ্যমে তো বলা হচ্ছে যে আমাদের সংবিধানের কিছু মৌল কাঠামো রয়েছে যেটা সংসদ পরিবর্তন করতে পারে না, এবং সেটার জন্য একটা গণপরিষদের মতো কিছুর প্রয়োজন, কারণ গণপরিষদের মাধ্যমেই সংবিধান তৈরি হয়েছে। এবং গণপরিষদের মতো কোনো কিছু দরকার না। না, আমি বলছি যে সংসদের গণভোটের কথা বলেছে, সংসদের ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে একটা সংবিধানের পরিবর্তনের ক্ষেত্রে, এবং কিছু কিছু মৌলিক বিষয় সংবিধান পরিবর্তন সংসদের মাধ্যমে করা সম্ভব নয়। এবং সেখানে আমার প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে তাহলে রাস্তাটা কি? যে পরিবর্তনগুলোর কথা বলা হচ্ছে সেটা অষ্টম সংশোধনীর রায় বহাল থাকা অবস্থায় সংসদ করতে পারে কিনা? না, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে বেসিক মানে প্রিন্সিপাল অফ কনস্টিটিউশন, আপনিও জানেন, এবং আমি মনে করি যে কোনো আদর্শ, সেটা সমাজতন্ত্র হতে পারে, গণতন্ত্র হতে পারে, কিংবা যে কোনো ধর্ম, কিংবা যে কোনো একটা সংবিধান, তার বেসিক কিছু জায়গা থাকে যেটা আপনার কোনোভাবেই মানে সংশোধন করা যায় না। আমার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিছু বেসিক প্রিন্সিপাল আছে। হ্যাঁ, আমি একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র করব, আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্র করব, আমার দেশের মূল উৎস হবে, শক্তির মূল উৎস হবে জনগণ। দিজ আর বেসিক প্রিন্সিপাল, বেসিক স্ট্রাকচার প্রিন্সিপাল কিংবা বেসিক ডকট্রিন যেটা আমরা ইয়েতে বলি। এইটা কিন্তু কোনো কিছু দিয়ে পরিবর্তন করা যায় না। আমি যে তিনটা বললাম, যে আমি একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র করব, আমি একটা মানে কি বলে গণতান্ত্রিক রাষ্ট্র করব, আমার দেশের ভিতরে সব কিছুর উৎস হবে জনগণ, এইটা কিন্তু কোনোভাবে আপনি সংশোধন করতে পারবেন না। দিজ আর দ্য বেসিক প্রিন্সিপাল। আপনার ফরাসি বিপ্লব হয়েছে, হ্যাঁ, আমেরিকাতে আপনার তারা মুক্তিযুদ্ধ করে, স্বাধীনতা যুদ্ধ করে তারা দেশ স্বাধীন করেছে। সেই যে ঘটনা, সেখানকার কিছু বেসিক প্রিন্সিপাল আছে, সেখান থেকে তারা কিন্তু বিচ্যুত হয় না, সেটাকে কিন্তু তারা সবসময় আপহোল্ড করে। এবং এই যে আপনার উপদেষ্টা পরিষদ, তারা যখন শপথ নিয়েছে, তারা কিন্তু শপথ নিয়েছে এই সংবিধানের তারা মানে এইটার পবিত্রতা রক্ষা করবে, এইটার সব ধরনের সুরক্ষা করবে। কিন্তু এখন কিন্তু আমরা কিন্তু মানে আমি মনে করি যে এখানে একটা প্রশ্ন জাগে, কারণ এই সংবিধানে তো কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নেই। এই সরকার কি আদৌ এই সংবিধানের অধীনে গঠিত? মানে সেইটা তো আমরা জানি যে একটা
নাজুক একটা অবস্থা, হ্যাঁ, যে এই মানে এই উইদিন দি কারেন্ট স্ট্রাকচার অফ কনস্টিটিউশন এটা মানে সাংবিধানিক না, বৈধও না। আমরা সেটা ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলে আমরা সেটাকে বৈধতা দিয়েছি এবং সেটা ছিল। কিন্তু আমার কাছে মনে হয় যে 7 মাস যাওয়ার পরে সরকারি যে কর্মকাণ্ড, তাতে করে আমার কাছে মনে হয় যে এই বৈধতার মূল জায়গাটা জনগণ। মানে প্রশ্ন হচ্ছে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন আসলে সংবিধানের কাঠামোর বাইরে আমাদের বেরিয়ে আসতে হয়েছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তারপরে সংবিধানের মৌল কাঠামো পরিবর্তন করা যাবে না, সেই যে আগের ধারণাগুলো, সেটা কি এখনো টিকে আছে কিনা? না, কেন থাকবে না? কারণ আপনার মানে আমি যেটা বলছি যে এই আন্দোলনটা আপনার এই আন্দোলনটা হয়েছে এবং এইটা ছিল মূলত একটা চাকরির কোটার আন্দোলন। কিন্তু আগের সরকারের বিরুদ্ধে এত বেশি ক্ষোভ ছিল যে প্রায় সব মানুষ রাস্তায় নেমে এসছে, সরকারের পতন হয়েছে এবং এইটা এর বেশি কিছু ছিল না। তার সাথে সাথে এসছে রাষ্ট্র সংস্কারের কথাটা, হ্যাঁ, কিন্তু তাদের কোনো ঘোষণাও ছিল না। আপনি যখন একটা ঘোষণা থাকে, আপনি দেখেন 90-এর যে গণ আন্দোলন হয়েছে, 8 দলের একটা রূপরেখা ছিল, 7 দলের একটা রূপরেখা ছিল, 5 দলের একটা রূপরেখা ছিল। আমরা কিন্তু বুঝতে পেরেছি যে কখন কি করতে হবে এবং সেটা এরশাদ সাহেব, বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন, তারা নির্বাচন করেছে, পরবর্তীতে নির্বাচনে হস্তান্তর হয়েছে। আমরা কিন্তু আপনি 70-এ যান, হ্যাঁ, 70-এ গেলেও কিন্তু আপনি দেখবেন যে যারা আন্দোলন করেছে তারা কিন্তু আগে থেকে সব কিছু তারা লিখিতভাবে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা এইখানে দেখলাম যে আন্দোলনের সময়, আন্দোলন ছিল চাকরির আন্দোলন, তারপরে সেটা সরকারের প্রতি ক্ষোভের কারণে সেটা একদম আপনার সরকার পতন হয়ে গেছে। তারপর আমরা দেখলাম একটার পর একটা নানা রকম দাবি দেওয়া আসছে এবং সেটা আমরা কিছু জানি না। জি, ধন্যবাদ। জনাব প্রিন্স, আপনার কাছে আসি। এটা অধ্যাপক ইউনূস বোধহয় তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার কদিন বাদে বলেছিলেন যে ঢাকা শহরে বা সারা দেশে যে গ্রাফিতি, সেখানে এই গণঅভ্যুত্থানের পরে মানুষ আসলে কি চেয়েছে তার খানিকটা প্রকাশ ঘটেছে। এবং এই যে প্রসঙ্গে আমরা এতক্ষণ কথা বলছিলাম যে আসলে গণঅভ্যুত্থানের পরে আসলে কেমন বাংলাদেশ আমরা চেয়েছি এবং সেটার জন্য আসলে কতদূর সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন, সংস্কারের কথা যে এসেছে ঘুরে ফিরে, সেটাই বা আসলে একটা গ্রহণযোগ্য জায়গায় নেয়ার জন্য, সবার ঐক্যমত্যে পৌঁছানোর জন্য যে এখন কমিশনগুলোর মাধ্যমে পরে ঐক্যমত্য কমিশনে আমরা এসেছি, আমরা এগোতে পারছি কিনা ঠিক দিকে? না, আপনি এখন যেটা বললেন যে দৃশ্যত খুব একটা এগোতে পারছি, এটা দেখা যাচ্ছে না। আমি দৃশ্যত শব্দটা উচ্চারণ করলাম এই কারণে, কারণ হয়তো কিছু কিছু এগোনোর কথা কাগজে কলমে লেখা হয়েছে, ওই যে ঐক্যমত্য কমিশনের কথা বললেন, কিন্তু ওই লেখাটা যারা লিখেছে প্রধানত তাদের মত হিসাবে সামনে আসছে। তো এখন যদি আমি ওইটাকেই ধরি যে ডক্টর ইউনূস সাহেবের যে কথা, তার কিছু তো যথার্থতা আছে, এটা আমরাও মনে করি যে একটা অভ্যুত্থানের পর আমরা যেভাবে দেখলাম, বিশেষ করে তরুণ প্রজন্ম, অন্যরা যারা এর অন্যতম ছিল, একটা তো ছিল দীর্ঘদিনের রাজনৈতিক দলগুলোর সংগ্রাম, তাদের বিষয়গুলো কম বেশি জানা আছে সবার, বা এটা তো কোন দল কি চায় এটা জানা আছে, কিন্তু তাদের আকাঙ্ক্ষার একটা বহিঃপ্রকাশ ছিল গ্রাফিতি এবং অন্য জায়গায়। এখন সেইটা তো আপনি ইচ্ছা করলেও তো কাল পরশু করতে পারবো না। তো হয়তো তার কিছু কিছু কেউ কেউ চিন্তা করেছে, কিন্তু ওইভাবে দৃশ্যমান তো আমরা দেখতে পাচ্ছি না। বরঞ্চ আপনি যদি বলেন, দেখবেন যে যারা বিভিন্ন জায়গায় ক্ষমতাকে মানে কি বলবো যে এই সময়ের জন্য আধিপত্য বিস্তার করছে, তারা তার সুবিধা মতোই বিষয়গুলোকে বিবেচনা করার জায়গায় যাচ্ছে, যার জন্য নানা ধরনের সংঘাত, সংকট, ভুল বুঝাবুঝি বলেন বা সচেতনভাবে বিশেষ কোনো দিকে নিয়ে যাওয়া, এই কাজগুলোই প্রধানত চলছে। এটা হচ্ছে প্রথম বক্তব্য আমার। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, এটা মনে রাখা দরকার, আমরা আসলেই এটা তো এটা একটা অন্য বিতর্ক, আমি সেই আলোচনাটা একটা বড় দাগে যাচ্ছি না। ধরুন যদি এইটাকে আমি একটু বোধগম্য শব্দে আমরা বললাম, আমরা যে বিপ্লবটা করতে চাই, কমিউনিস্ট পার্টিতে স্টিল বিপ্লব করতে চাই, এটা আমরা একটা সামাজিক বিপ্লব করতে চাই এবং টুয়ার্ডস সোশ্যালিজম, এবং আমি যদি কোনোভাবেই জনগণের সম্মতি নিয়ে বিপ্লব করতে পারি, তাহলে তো আমি সব কিছু বাদ দিয়ে নতুন সংবিধান কাজটাই প্রথম দিন থেকে করব, দ্বিতীয় দিন না কিন্তু, বা দ্বিতীয় ঘন্টায় না, প্রথম ঘন্টায় করব। তা আমরা তো সেইটা তো এবার করিনি, সেই বাস্তবতাও ছিল না, করিনি না, আমি বলি যে সেই বাস্তবতাও ছিল না, আন্দোলনকারী অন্য দরকার এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করতে পারি। তাহলে এটাকে একটা অভ্যুত্থান আমরা করেছি, এবং যারা যেভাবে শপথ নিয়ে গেছি, হ্যাঁ ব্যত্যয় থাকলে এটা ডক্ট্রিন অফ নেসেসিটি, সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে মানে কি বলে যে তাদের কি বলে অনুমোদন শব্দটাই তো বলা উচিত নাকি, বা তাদের পরামর্শ নিয়েই এটা গঠিত হয়েছে। তাহলে এখন
আপনি ওই ধারাবাহিকতায় ওই যে আকাঙ্ক্ষা যেটাকে আমরা বলি 24-এর এই যে অভূতপূর্ব গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষাকে ধরে একটা যতটুকু পারেন আগানোর কাজটা করতে পারবেন। এর বেশি তো আশা করলে আপনি কিন্তু নানা ধরনের ঘটনা ঘটবে, আপনি বেশি হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে। আমরা এখন দেখতে পাচ্ছি সেই জায়গাটায়। সেক্ষেত্রে আমি বরঞ্চ বলবো, ডক্টর ইউনূসের কথা যেহেতু বললেন, তিনি আমাদের প্রধান উপদেষ্টা, যে এখনো পর্যন্ত তার প্রতি তো কি বলবো, যে সবার তো মনে করেই যে অন্তত পক্ষে তিনি তার যে দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব পালনের মধ্যে ওনার সাথে যে কথাগুলো হয়েছিল, যে রাজনৈতিক দল এবং অন্যরা যারা আছে আন্দোলনকারী শক্তি, তাদের সাথে আলাপ আলোচনা করার মধ্য দিয়ে যতটুকু ঐক্যমত্যে পৌঁছানো যায় ততটুকু করবেন। যদি সামান্য এদিক ওদিক থাকে উনি আলোচনা করে চেষ্টা করবেন ঐক্যমত্য করা যায় কিনা, হলে তিনি দায়িত্ব করবেন, না হলে করবেন না। এটা ছিল একেবারে 5ই অক্টোবর, আমি নাম দিয়ে বলছি, আমাদের সাথে দ্বিতীয় বৈঠকে ওইভাবেই কথা হয়েছিল। তারপরে উনি মাঝে যোগ করলেন আরেকটা, যে হ্যাঁ ঐক্যমত্য না হলে আমি ওয়েবসাইটে দিয়ে দেবো। কে কি বলেছেন, আমি তো ব্যক্তিগতভাবে এটাকে খুবই স্বাগত জানাই। স্বাগত জানাই এই অর্থে যে আমাদের বক্তব্য কি, প্রচার প্রপাগান্ডা মিডিয়া তো আমাদের কথা বলে না, তা যদি এইখানে সুযোগ হয় আমাদের কথা বলার, কেউ না মানলেও এটা যদি সবাই জানতে পারে আমরা খুশি। এমনকি রাজনৈতিক দলগুলো যারা করি, অনেকে বলে এটা হুমকি কিনা, আমি তো হুমকি দেখি না, কারণ রাজনৈতিক দলগুলো কিন্তু ট্রান্সপারেন্ট, তার বক্তব্য এগুলো কিন্তু তার ঘোষণাপত্র গঠনতন্ত্রের মধ্য দিয়ে সবারই জানার কথা। তা সুতরাং সেইটাকে আমি কোনো সমস্যা দেখি না, উনি যেটা যদি উন্মুক্ত করেন। তা উনি বরঞ্চ আকাঙ্ক্ষা যতটুকু আছে উনি ঐক্যমত্যের ভিত্তিতে সেটা রচনা করার কাজটা করতে পারেন। ওনার মত, ওনার ক্যাবিনেটের মত, যে কমিশন করেছে তার মত, সেগুলো উনি করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু ঐক্যমত্যের ভিত্তি যতটুকু হয় সেইটা বাস্তবায়নের জন্য যতটুকু সম্ভব এই মুহূর্তে সেই কাজটা করুক। আর এটা তো বাস্তবতা, আমাদের এই কাজগুলো করতে গেলেই পার্লামেন্ট লাগবে, যেটা আপনি আমাদের অধ্যাপক সাহেবকে জিজ্ঞেস করেছিলেন, তা তিনি বেসিক কথাগুলো বলেছেন। প্রশ্ন এসেছে পার্লামেন্ট নাকি গণপরিষদ, সেটাই না, আমি যেটা বুঝে থাকি, যদি যে প্রথম কথা গণপরিষদ, আমি ছোট্ট মন্তব্য করব যে কিন্তু সেইটা আমাদের তো এখন পর্যন্ত আমরা এক্সিস্টিং যে কাঠামোতে আছি তাতে তো এগুলো অনুমোদের জন্য আমার একটা পার্লামেন্ট লাগবে। এখন সেইটা নিয়ে কোশ্চেন হচ্ছে যে অতীত দিনে এরকম কথা দিছে, কথা রক্ষা করে নাই, এটাও তো সত্য, অস্বীকার করার কিছু নেই। এমনকি 90-এর গণঅভ্যুত্থানের 3 জোটের আমি বলি সফট রূপরেখা ছিল। সফটের ব্যাখ্যা সময়ের জন্য এখন দিচ্ছি না, আমি সফটি শব্দটা ইউজ করলাম, কারণ ওই সময় তো আমরাই তো ছাত্র আন্দোলনে ছিলাম, আমি সফট বলি, সেইটাও তো কেউ মানে নাই এরপরে যারা ক্ষমতায় আছে। কিন্তু তারপরে এইবারের অভ্যুত্থান কিন্তু একটা ভিন্ন মেজাজে নিয়ে আসছে। আর যদি এইবারও কতগুলো পয়েন্টে ঐক্যমত্য করি, কেউ যদি না মানে জনগণে কিন্তু তার ব্যবস্থা করতে পারবে, মানে তার বিষয় করবে। ক্ষমতায় কি মনে করেন যে কেউ নির্বাচিত হলে 5 বছর থাকতে পারবে জনগণের কথা না বলে? এবং জনগণের সাথে যদি কেউ ওয়াদা করে না মানে, আমার ধারণা এইবারের গণঅভ্যুত্থান অন্যতম শিক্ষা দিয়েছে, সেইটা পারবে না। আর যে ওই যে গণপরিষদের কথা বলছেন, এটা ওনারা ভালো করে ব্যাখ্যা দিতে পারবেন। আমি যদি বুঝে থাকি, যারা এটা বলছেন কংক্রিট তো এখনো বলেন নাই, কিন্তু আমি যদি বুঝে থাকি তারা গণপরিষদ করতে চায় কেন, একটা নতুন সংবিধান রচনার জন্য। নতুন সংবিধান রচনায় কে কি করবে, তাদের কি কোনো ঐক্যমত্য আছে যারা এই কথা বলছে? আমি তো তা দেখি না। তাহলে সেইটা করতে গেলে তো আপনি তো, আমি যদি বুঝে থাকি, তা আগে তো এই কি বলে সংবিধান সাসপেন্ড করে আপনাকে একটা গণপরিষদের দিকে যেতে হবে, যারা নতুন সংবিধান রচনা করবে। নতুন যে কথা আসছে সেটা আইনবিদদের কাছে আমাদের ব্যাখ্যা বুঝতে হবে, একসাথে দুইটা করবে। আমি জানি না এক্সিস্টিং সংবিধান রেখে একসাথে দুইটা কিভাবে করবে এবং দুইটা জিনিস অপারেট করবে কিভাবে, সেটা আমরা আইনবিদদের সাথে ভালো করে বুঝে শুনে এ বিষয়ে আমাদের পরবর্তী মন্তব্য করব। ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি।